রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ। ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন। আরও 13 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 500, একদিনে রেকর্ড 2100-র বেশি ভর্তি। জেলা উপজেলা হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু, প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস মন্ত্রী। বন্ধ কারখানা চালু ও অর্থনীতি সক্রিয় করতে 60,000 কোটি টাকার প্রণোদনা, 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক, জানালেন গভর্নর। 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য। এবং প্রথম দিনেই রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর, জাল টাকা রোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরও বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে মূল্যবোধও বিনষ্ট করে দিয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী 25শে মে। এই উপলক্ষে সারা দেশে পালিত হবে নজরুল জন্মজয়ন্তী। কবি নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে একদিনের সফরে এসে জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন কবির নাতনি খিলখিল কাজী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতীয় কবির চির অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার প্রধান আক্ষেপ নিয়ে বলেন, 2006 সালের পর আর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের অধিকার কেড়ে নেয়নি, নষ্ট করে দিয়েছে মূল্যবোধও। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়ে জাতীয় জীবনে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের তাগিদ দেন সরকার প্রধান। আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। এ সময় ত্রিশালকে নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি ও পর্যটন বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ইমরুল হাসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। এর আগে ময়মনসিংহের ত্রিশালে ধরারখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে একটি দলের আঁতাত করে সরকারের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দখলে দূষণে মৃতপ্রায় খালগুলোতে প্রাণ ফেরাতে সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা।
1979 সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করার। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই কোদাল হাতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, এর ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোই। নতুন বিপ্লব হবে কৃষিতে। পরের সমাবেশে মিরপুরে পৈশাচিকতার শিকার শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে তৎপর হয়েছে কিছু মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে 40 কোটি হাতকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ইমরুল আহসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবে রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেদন দুটি দেখলাম এবং এই দুটি প্রতিবেদনে আমরা যেটি জানলাম যে হত্যাকারীর শাস্তি হবে 1 মাসের মধ্যে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন একটি গোষ্ঠী এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে বিচার বাধাগ্রস্ত হয়। পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে সেগুলো একটু আপনার কাছে জানতে চাই। সাইফুল, সেটি হচ্ছে এই মুহূর্তে আলোচিত একটি ঘটনা হচ্ছে এই রামিসা হত্যাকাণ্ড, এবং যে নৃশংসতা হয়েছে সেটি সারা দেশবাসী তো বটেই, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এটি আলোড়িত এবং বেশ সমালোচনার মুখেও পড়েছে যে এই মুহূর্তের সমাজ ব্যবস্থা এবং পরিস্থিতি। আজকে প্রধানমন্ত্রী তার যে জোর তৎপরতা রয়েছে সরকারের, সেটি বেশ উল্লেখ করেছেন যে 1 মাসের মধ্যেই শাস্তি হবে এবং ঈদের পরে বিচার কার্য শুরু হবে এবং সেটা সর্বোচ্চ শাস্তি হবে। সেটা সর্বোচ্চ শাস্তি। আইনে এখন আপনি জানেন যে এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-এর যে আলোকে যে শাস্তিটি হওয়ার কথা, সেটির সর্বোচ্চ শাস্তি হয়েছে এই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং যদি বলতে চাই যে আসিয়া থেকে এই লামিসা, অর্থাৎ মাত্র যখনই এরকম একটি ঘটনা ঘটে তখনই সারা দেশবাসী এক হয়ে সেই বিচারের দাবিতে তাদের ক্ষোভ প্রকাশ করে, একটা তোলপাড় হয়। এবং মাগুরার আসিয়ার কথা যদি বলি, সেটি 14 দিনের মধ্যেই, 14 কার্য দিবসের মধ্যেই তার বিচারের রায় হয়েছে, কিন্তু সেই রায় এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তো তার মধ্যে প্রধানমন্ত্রী আবার ইঙ্গিত দিয়েছেন যে বিচারে বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। আপনি জানেন যে এটি সারা দেশব্যাপী আলোড়িত যেহেতু ঘটনা, এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন রামিসার বাবা মার সঙ্গে, পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন বৃহস্পতিবার, তখনও ঢাকায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, এবং সেই বিভিন্ন জায়গায় হয়তো সেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করার কোনো পায়তারা আছে কিনা কোনো গোষ্ঠীর, সে বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে নিরাপদ সমাজ না গড়তে পারলে আসলে এই ধরনের অপকর্ম কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে এই নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সেই আইনের শাসন প্রতিষ্ঠাও বাধাগ্রস্ত করার ইঙ্গিত দিচ্ছেন।
সাইফুল, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি প্রথমেই বলছিলাম যে এটি 1 মাসের মধ্যে, তবে আমরা একটু অগ্রগতি কি আছে এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই যে রামিসার ধর্ষণ হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। কাল আদালতের চার্জশিট জমা দেবেন তদন্ত কর্মকর্তারা। নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। ঈদের পরে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলছেন যে ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। রোববার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ মামলার বিচার এমনভাবে হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। একই দিন রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী জানান, ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। এদিকে রামিসা হত্যা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানি সম্পদ মন্ত্রী। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগে জোর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রীরা। অধিকার নিয়ে আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা আরও একটু জানতে চাই যে বিচার প্রক্রিয়ার সবশেষ পরিস্থিতিটা কি হচ্ছে। ডিএনএ রিপোর্ট হস্তান্তর, পাশাপাশি হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর এবং ঈদের পরপরই বিচার কাজ শুরুর একটা কথা রয়েছে। বিচার কাজ শুরুর কথা রয়েছে এবং এর মধ্যে কথা রয়েছে নয়, নির্দিষ্ট করে বলাই হয়েছে যে এদের পরে বিচার কাজ শুরু হবে। অন্যদিকে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে ধর্ষণকারী তিনি স্বীকার করেছেন যে এরকম ঘটনা ঘটেছে এবং আমরা তার পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনও দেখেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনও ছিল এবং ঈদের পরে বিচার শুরু, নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। কারণ এর মধ্যে আবার বেশ কিছু আইনজীবী তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে তারা আসামির পক্ষে আইনজীবী হিসাবে দাঁড়াবেন না, এরকম ঘোষণাও দিয়েছেন। যার ফলে সবকিছু মিলে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী বিচারই এখন সবশেষ দাবি হয়ে উঠেছে সবার মুখে। সিআইডি যে ডিএনএ রিপোর্ট দিয়েছে, সেই ডিএনএ রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য আছে কি? ডিএনএ রিপোর্টটি আগামীকালকে হস্তান্তর করার কথা আদালতে এবং সেখানে হয়তো সেই রিপোর্টের পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা জানতে পারবো। তবে এখনো পর্যন্ত সেই রিপোর্টের বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেহেতু স্বীকার করেছে আসামি, সেহেতু বলাই যায় যে এরকম ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তবে আরেকটি বিষয় বলতে চাই যে এই শেষ প্রতিবেদনটিতে আপনি দেখেছেন যে তথ্যমন্ত্রী বলছেন যে ধর্ষণের মতো ঘটনার নতুন করে আইনের কথা ভাবছে সরকার। তবে এরকম ঘটনা যাতে না ঘটে সেটি যেমন প্রত্যাশিত যে না ঘটে, আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে যে এই আইনের কোনো অপপ্রয়োগ হচ্ছে কিনা অন্য কোনো ঘটনায়, সে বিষয়টিও হয়তো নিশ্চয়ই বিবেচনা করা হবে। রূপল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সানভীর রূপল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আজও উত্তাল দেশ। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল সারা দেশ। ঘটনার 4 দিন পরও বিচারের দাবিতে রাজপথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বিকেলে ধানমন্ডি 7 নম্বরের বাইতুল আমান মসজিদের সামনে মানববন্ধন করে সচেতন নারী সমাজ ও ধানমন্ডি সোসাইটি। যে তাকে হত্যা করেছে তাকে সবার সামনে এনে যেন ফাঁসি দেওয়া হোক। মানুষের সামনে যত বিচারটা হয় তত সবাই জানে যে এরকম কাজের বিচার হচ্ছে। সন্তানের নৈতিকতা শিক্ষাটা ঠিক আছে কিনা, সে আসলে মানুষ হচ্ছে কিনা, সেটা আমাদের
জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন মানুষ ধর্ষণ করছে, কেন মানুষ পশু হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে বের করতে হবে। দ্রুততম সময়ে রামিসার হত্যাকারীর বিচার করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানানো হয় কর্মসূচিতে। এই বিচার কার্য সমাধান করে তাকে আইনের আওতায় এনে দ্রুত তার ফাঁসি দেওয়া হবে। দৃষ্টান্তমূলক বিচার, যেই বিচারে কোনোদিন আর কোনো নরপশুর সাহস হয় না কোনো নারী বা শিশুর গায়ে তারা চুলটা স্পর্শ করে। এর আগে বাড্ডায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সরকার যেন হায়ার কোর্টে এবং লোয়ার কোর্টে স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করে শুধুমাত্র রেপ কেসের জন্য। রাঙামাটি, গাইবান্ধা, জামালপুর, নেত্রকোনায়ও রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এই দেশে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নাই, আমরা এই খুনির হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমরা বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে গত 17 বছর বা তার আগের থেকে, আমরা এটার পরিত্রাণ চাই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দেওয়া হয় এসব কর্মসূচিতে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ফাইল পাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলে স্থানীয় সরকার বিভাগের দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে। এজন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। পিরোজপুর জেলায় প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই 6,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। আওয়ামী লীগ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাট ও সেতু নির্মাণে এমন দুর্নীতি তদন্তে তৎপর বর্তমান সরকার। 26 পর্যন্ত দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1610টি প্রকল্পে কোনো কাজ না করে টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী সহ অনেকেই জড়িত। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফাইল পাশ করেছেন। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহায় 12 ঘন্টার মধ্যেই ঢাকার 2 সিটি এবং অন্যান্য সিটিতে 8 থেকে 9 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং পিরোজপুর থেকে ঘুরে আসার পর আমি নিজেও গোপালগঞ্জে যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একটা সুনাম রাতের সময় আরও থাকছে। স্বজনের সঙ্গে ঈদ করতে গ্রামে ছুটছেন রাজধানীবাসী। প্রথম দিনের সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি না থাকায় সড়কেও স্বস্তি। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। প্রথম দিনে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনাও ভালো, চাহিদা বেশি মাঝারি গরুর। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনে আসছে পশু, থেমে নেই ভারতীয় গরু আসাও। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু, কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গণ্ডিতে। কাস্টমার অনেক কম, গরু অনেক কম। ব্যাপারীরা বেশি দাম চাচ্ছে, এখনো ঘুরে ঘুরে দেখলাম দাম অনেক চড়া চাইতেছে, বাজার অনেক গরম। একদমই শেষ করতে বুঝছেন, 45,000 চাইছে, আমি 500 টাকা 40,000 দিয়েছিলাম, মানে নাই। বিক্রেতারা বলছেন পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে, তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়। আশাবাদী আমরা ইনশাল্লাহ এবার ভালো বেচাকেনি হবে। রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথা জানান তিনি। যেহেতু রিট হয়েছে, এটা লিগ্যাল ব্যাপার, এটা হাইকোর্টের সিদ্ধান্ত হবে। সামরিক চুক্তি তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে না, কোন পর্যায়ে আছে সেটা তো এখন আমি এই মন্ত্রণালয় থেকে আমি বলতে পারছি না। আমি আবারও বলছি, যে কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্য কোনো দেশের সাথে যখন সব সংস্থা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করতে পারবে যে বাংলাদেশের মানুষের স্বার্থে সেই চুক্তিটা হচ্ছে, তখনই যে সেই চুক্তিটা হবে। রাতের সময় আরও থাকছে। ভারত মহাসাগরে ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান বিস্ফোরিত, অবতরণের সময় অগ্নিগোলক তৈরি, পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ দাবি। আরও 13 শিশুসহ হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি ছাড়ালো 500। হাসপাতালে ভর্তি মৌসুমের সর্বোচ্চ 2132 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে ভেন্টিলেটর ও অক্সিজেন মিটার। 2 মাস পেরোলেও কমেনি হামির প্রকোপ। একদিনে মারা গেছে আরও 13 শিশু। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে 500। আর মৌসুমে সর্বোচ্চ 2132 জন ভর্তি হয়েছে হাসপাতালে। প্রতিদিনই সারা দেশ থেকে হাম আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল, মহাখালী ডেডিকেটেড হাসপাতালে ভিড় করছে রোগীরা। ঢাকার শিশু হাসপাতালে বেশিরভাগ ভর্তি শিশু ফরিদপুর, কুষ্টিয়া সহ অন্যান্য অঞ্চল থেকে এসেছে। প্রান্তিক হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউ ও সেবার অভাবে অভিভাবকদের ভোগান্তি চড়াবে। ফরিদপুর আইসে নাই, ঢাকা পাঠাইছে। ডক্টর বলছিল ওর এনআইসিউর প্রয়োজন হতে পারে, তো ওখানে তো এনআইসিউর ব্যবস্থা নেই এখানে, এই জন্য আমাদেরকে এখানে রেফার করছে। এখানে আইসিইউ ছিল না, আমরা যে 8 দিন ধরে আইসিইউ, প্রথমবার ঠান্ডা থেকে নিউমোনিয়া ছিল তো। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামির প্রাদুর্ভাব কমাতে রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার সহ স্যালাইন দেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে ওনারা আমাদেরকে 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। আক্রান্ত দরিদ্র 2400 পরিবারকে 10,000 টাকা করে রেড ক্রিসেন্ট সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের বেতন হিসাবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে 25 লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন গভর্নর। অর্থনৈতিক সংকট মোকাবিলা, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 19,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আর অন্য ব্যাংক থেকে কমপক্ষে 3 বছর মেয়াদে 10% সুদে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক। 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে, 4% আমরা ব্যাংকে দিব, বাকি স্প্রেডটা সরকার দিয়ে দিবে। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন গভর্নর। অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে। প্যাকেজের আওতায় 41,000 কোটি টাকা দেওয়া হবে বন্ধ শিল্প কারখানা চালু, সেবা খাত, কৃষি ও শিল্প কার্যক্রম, সিএমএসএমই, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গ কৃষি হাবে। জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের অর্থ পাবে ফ্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া ও জুতা রপ্তানি, সৃজনশীল অর্থনীতি ও স্টার্টআপ ফান্ড। এই তহবিলের মাধ্যমে 25 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। এর মধ্যে কৃষি ও শিল্প খাতে সর্বোচ্চ 9 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা বাংলাদেশ ব্যাংকের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত 3 দিন ব্যাপী এই মেলা ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে
অডিটোরিয়াম চত্বরে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমরা নতুন প্রজন্মের কাছে কাজের প্রতিষ্ঠানকে তুলে ধরতে চাই এবং সেই জন্য আমি বলেছি যে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে যাতে আপনি 1 বছর নজরুল ইভেন্ট অনুষ্ঠান হয়, যাতে করে নতুন প্রজন্ম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ওনাকে যাতে নতুন প্রজন্ম ভালো করে চিনতে পারে, জানতে পারে, সম্পর্কে ধারণা করতে পারে। ঈদযাত্রার প্রথম দিনে স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছে নগরবাসী। সময়ে মেনে ছাড়ছে ট্রেন, এই অতিরিক্ত যাত্রীর চাপ সড়ক পথেও দেখা গেছে স্বস্তি। লম্বা হুইসেল বাজিয়ে ইট কাঠ আর যান্ত্রিক জীবন থেকে একটু বিরতি নিতে ছুটে চলেছে ট্রেন। শেকড়ের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্নে তাতে উঠে বসেছেন হাঁপিয়ে ওঠা মানুষ। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়। প্রতিটি ট্রেনই ফাঁকা। সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রাপথের বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগে পরিবার পাঠিয়ে দিচ্ছেন গ্রামে। ঈদের সময় প্রচণ্ড জ্যাম হয় ও প্রচণ্ড ভিড় হয়, এই জন্য ফ্যামিলিটিকে আগে পাঠিয়ে দেওয়া। আগে যাচ্ছি যাতে পরে আমাদের ভোগান্তিতে না পড়তে হয়। পূর্বাঞ্চলের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীচাপ কিছুটা থাকলেও প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। বাড়ি যাব, সবার সাথে দেখা করব। ট্রেন মোটামুটি অনেকটাই ফাঁকা, ভালোভাবে যাইতে পারবো। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, এবার শিডিউল বিপর্যয় ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, দেয়া হচ্ছে যাত্রী নিরাপত্তায় জোর। আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। এদিকে সড়ক পথেও রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। যানজট অনেক বেশি, টিকিট কাটতে মোটামুটি ভালোই একটা হ্যাসেলে পড়া লাগতেছে। ঈদের ছুটির পরে সরকারি ছুটি হলে বাড়তি চাপ বাড়বে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্পেসএক্সের শক্তিশালী মহাকাশযান স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নের পর ভারত মহাসাগরে বিস্ফোরিত হয়েছে। স্পেসএক্স জানায়, টেক্সাসের স্টার বেস থেকে স্টারশিপের 12তম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। প্রায় 1 ঘন্টার এই মিশনে মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে ভারত মহাসাগরে অবতরণের চেষ্টা করে। শেষ মুহূর্তে বিশাল অগ্নিগোলকে পরিণত হয়, তবে এই বিস্ফোরণকে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ হিসেবে দেখছে স্পেসএক্স। জাতীয় ফুটবল দলের কোচ ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান, থমাস ডুলি বাংলাদেশের কোচ হিসেবে এখনও চূড়ান্ত নন। সান ম্যারিনোর বিপক্ষে দলের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেবে বাফুফে। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ। ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। এবং আরও 13 শিশু সহ হামে প্রাণহানি ছাড়ালো 500, একদিনে রেকর্ড 2100-র বেশি ভর্তি। জেলা উপজেলা হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু, প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস মন্ত্রীর। এ ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।